আমি আজকে তোমাদের চ্যাপ্টার 9B যেটা নির্দিষ্ট সমকালের সেকেন্ড পার্টটা শুরু করছি। এই চ্যাপ্টারটায় কিন্তু সূত্রগুলোর অ্যাপ্লিকেশনটাই মূল ব্যাপার। অঙ্কটা দেখে বুঝতে হবে কোন সূত্রটা অ্যাপ্লাই করব। আমি সূত্রের প্রমাণগুলো আমি বলছি না, আমি সূত্রগুলোর সাথে সাথে একটু করে তোমাদের সূত্রের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। প্রমাণটা বইতে আছে। যদি তোমাদের মনে হয় যে কোন প্রমাণটা বুঝতে পারছো না, আমাকে তোমরা বলবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। দেখো, 1 নম্বর সূত্র আছে, যদি একটা ইন্টিগ্রেশন থাকে a to b f of x dx, সেইটা যদি সমান থাকে সেক্ষেত্রে a to b f of z dz এরকম আমরা লিখতে পারি। অর্থাৎ ধরো এটার যদি ইন্টিগ্রেশন করার পর আমরা কিছু একটা x এর একটা ধরো মান পেলাম, ধরো আমরা লিখলাম 5x, ঠিক আছে, 5x পেলাম। তাহলে 5x পাওয়ার পর এখানে a আর b বসার পর আমরা কি পাবো? 5b মাইনাস 5a, এই তো পাবো। তাহলে এরকম যদি সমান হয়, তার মানে fx dx করলেও আমরা যা পাবো, fz dz করলেও আমরা তাই পাবো, তবেই তো এটা সমান হবে, তাই তো? তার মানে এক্ষেত্রে আমরা ধরতে পারি যে 5z পাবো। তাহলে সেখানেও যদি a আর b বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? 5b মাইনাস 5a, ঠিক আছে? তাহলে এই দুটো সমান হয়ে গেল, বোঝা গেল? অর্থাৎ 5x আর 5z এই ফাংশন দুটো যদি সমান হয়, তবে তাদের ইন্টিগ্রেশনটাও সমান হবে, a আর b এর মধ্যে ইন্টিগ্রেটিং ভ্যালুটা সমান হবে। নাম্বার 2টা কি দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের খুব দরকারও হয়, f of x dx। নাম্বার 2, এইটার ক্ষেত্রে দেখো দিয়েছে কি, আচ্ছা ধরো এইখানটা যদি আমি মানটা বসাই ইন্টিগ্রেশনের পর, ধরলাম f of x dx করে আমরা যে মানটা পাচ্ছি, ধরলাম আমরা 5x অফ ইন্টিগ্রেশনের পর a to b, তার মানে আমরা মানটা পেলাম 5b মাইনাস 5a, তাই তো? আচ্ছা, এবারে যদি এই লিমিটটা যদি উল্টো হতো, তাহলে কি হতো? 5a মাইনাস 5b, তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস আসতো না? অর্থাৎ আমাদের যদি এই আপার লিমিটটাকে লোয়ার লিমিট করতে হয় আর লোয়ার লিমিটটাকে আপার লিমিট করতে হয়, সেক্ষেত্রে কি হবে? আগে একটা মাইনাস আসবে, অর্থাৎ এইরকম হবে, ঠিক আছে? কারণটা বুঝতে পারলে? আচ্ছা, 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি দিয়েছে? 3 নম্বরটা বলেছে, এই 3 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট। ধরো আমি একটা সংখ্যা দিয়ে বলি, 2 থেকে 5-এর মধ্যে আমাদের ইন্টিগ্রেশন করতে বলেছে। কিছু কিছু ক্ষেত্রে, সব অঙ্কে আমাদের প্রয়োজন হয় না, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের এর মাঝখানে তো অনেকগুলো পূর্ণ সংখ্যা আছে, 2-এর পরে 3, 4, 5, অর্থাৎ এই অনুযায়ী যদি আমরা এই লিমিটটাকে ভেঙে নিই, তাহলে জিনিসটা কীরকম হতে পারে? 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এরকম ভাঙতে পারি। তাহলে এই লিমিটটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। প্রমাণগুলো বইতে আছে, আমি বারবারই বলছি, প্রমাণগুলো দেখবে। যদি মনে হয় বুঝতে পারছো না, আমাকে বলবে, তবে আমি প্রমাণগুলো বলে দেবো। বইতে সুন্দর করে বলাই আছে, তাই আর এগুলো মনে হয় না এক্সট্রা বোঝানোর প্রয়োজন আছে। তাহলে এই লিমিটটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। কখন এই লিমিটটা আমাদের ভাঙার প্রয়োজন হয়? বেসিক্যালি দেখবে, যখন অঙ্কগুলো এই ফাংশনটা যদি মডিউলাস থাকে, যেমন ধরো একটা ফাংশন দিল তোমাদের মড অফ এক্স মাইনাস 1, তাহলে মড অফ এক্স মাইনাস 1 এই, বা এখানে যেহেতু 2 থেকে শুরু হচ্ছে, আমি ধরো দিলাম মড অফ এক্স মাইনাস 3, তাহলে 2 থেকে 5-এর মধ্যে 3টা আছে, তাহলে এই যে মড অফ এক্স মাইনাস 3 এর মানটা কি হবে? এক্স মাইনাস 3 এর মান গ্রেটার দেন 0 কখন হবে? যখন এক্স এর মানটা গ্রেটার ইকুয়াল টু 3। তার মানে মড অফ এক্স মাইনাস 3 এর মানটা আমরা পাচ্ছি এক্স মাইনাস 3 কখন? যখন এক্স এর মানটা গ্রেটার ইকুয়াল টু 3 বা গ্রেটার দ্যান 3, তাই তো? তার মানে গ্রেটার দ্যান 3 হচ্ছে কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এই জায়গায় কি আমাদের হচ্ছে? এই জায়গায় কিন্তু হচ্ছে না। যখন, তার মানে এক্স এর মান যখন লেস দ্যান 3 হচ্ছে, এই 2 থেকে 3-এর মধ্যে লেস অর ইকুয়াল টু 3, তখন আমরা এটা কি পাচ্ছি? মাইনাস অফ এক্স মাইনাস 3 এরকম পাচ্ছি তো। তাহলে এক্ষেত্রে এর লিমিটিং ভ্যালু, এর আমরা মানটা কত নেব? মাইনাস অফ এক্স মাইনাস 3, ঠিক আছে? 2 থেকে 3-এর মধ্যে, বা 3 থেকে যখনই আমরা এটা লেস দেন আর এটা গ্রেটার ইকুয়াল টু 3, তাহলে 3 থেকে যখন 4-এর মধ্যে যাচ্ছি, তখন আমরা কি পাচ্ছি? 0 বা পজিটিভ পাবো, তাই তো? 3 বসিয়ে দিলে কত আসছে? 0। তাহলে ঋণাত্মক তো পাচ্ছি না।
এই রকম ক্ষেত্রে কিন্তু আমাদের এই লিমিটটা ভেঙে নেওয়ার প্রয়োজন হয়। আমি তোমাদের অ্যাপ্লিকেশনগুলো বলছি, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি দিয়েছে, 0 to a f of x dx equal to 0 to a f of a minus x dx। ঠিক আছে, অর্থাৎ কি, আমাদের যদি এমন কোনো ফাংশন দেওয়া থাকে, এখানে আমরা ধরে এই a মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরে আমরা এই প্রমাণটা করতে পারি। কোথায় করব এই সূত্রটা, আমরা কোথায় অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব যদি এমন কোনো অঙ্ক থাকে, বিশেষ করে ধরো এই জিনিসটা আমাদের বেশি দরকার হয় সাইন কসের ক্ষেত্রে, বা একটা ফাংশন এমন হলো যেখানে পাই মাইনাস এক্স বা পাই বাই 2 মাইনাস এক্স লিখলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়, সেসব ক্ষেত্রে, বিশেষ করে সাইন কসের ক্ষেত্রে যে যোগ করে ওপরে একই টাইপের ফাংশন আনতে চাই, সেরকম ক্ষেত্রে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। আমরা তাহলে কি করব, যে এটাকে আমরা কিছু একটা ধরে নেব, ধরি এক্স ইকুয়াল টু জেড প্লাস এ। ঠিক আছে, ধরি এক্স ইকুয়াল টু যদি আমরা জেড প্লাস এ ধরি, তাহলে এখান থেকে এই ফাংশনটার আমরা লিমিটটা চেঞ্জ করে এই দুটোকে সমান আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে ধরো একটা অঙ্ক দিল এরকম সাইন, আমি খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, তাহলে এইটা তোমরা বুঝতে পারবে। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এই যে অঙ্কটা আমাদের দিল, আমরা নর্মালি কি করি, নর্মালি এখানে একটা কস স্কোয়ার এক্স নিয়ে তারপর সেই যোগভাগ প্রক্রিয়া যোগ করে বিয়োগ করে এরকম করি। তো ধরো আমাদের যদি এই লিমিটিং ভ্যালুর মধ্যে দেয়, আমাদের দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করলে অঙ্কটা সুবিধা হবে। কেন, আমরা যদি এক্সের জায়গায় লিখি পাই বাই 2 মাইনাস এক্স, তার মানে আমরা কি পাচ্ছি, সাইনগুলো কস হয়ে যাবে, কসগুলো সাইন হয়ে যাবে। এটাকে আমরা প্রথম ইন্টিগ্রেশনটাকে এখানে ধরলাম, তাহলে এখানে যদি পাই বাই 2 মাইনাস এক্স লিখি, তাহলে কি হয়ে গেল, cos স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাই তো? এটা এরকমই থাকলো। এবার দেখো এই দুটো ইন্টিগ্রেশনই সমান হয়ে গেল, এটা ওয়াই, তাহলে এই দুটো আইকে যদি আমরা যোগ করি, তাহলে কি পাচ্ছি, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স কেটে গেল, শুধু ডিএক্স থাকলো, মানে এক্স। বোঝা গেল? এরকম ক্ষেত্রে আমাদের কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 5, নাম্বার 5-এ কি দিয়েছে, নাম্বার 5-এ দিয়েছে, ধরো আমাদের একটা অঙ্ক দিয়েছে, একটা লিমিট হলো এরকম, ধরো 6 NA এরকম আছে। এটার অর্থ কি, এটার মানেটা হচ্ছে এই, কোনো একটা লিমিট, ধরো এখানে আছে 4 পাই, তাহলে 4 পাই এর NA না লিখে আমি 4 পাই যদি লিখি, তার মানে কি হবে, 4 0 to পাই এফ অফ এক্স ডিএক্স। কখন হবে, সব ক্ষেত্রে কি আমরা লিখতে পারি না, সব ক্ষেত্রে আমরা লিখতে পারি না, যখন এফ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স হবে। কোন ক্ষেত্রে এটা হতে পারে, ধরো আমাদের এইখানে ধরো পাই আছে, এইখানে ধরো পাই আছে, 4 পাই আছে ধরো এখানে, তার মানে পাই, তাহলে এর জায়গায় আমরা পাই পেলাম। তাহলে যদি ফাংশনটা ধরো সাইন থাকে, সাইন পাই প্লাস এক্স ইকুয়াল টু কি হবে, যদি আমরা সাইন এক্সই পাই, তাহলে এটা হলো। বোঝা গেল কথাটা? ধরো যদি এরকম থাকে, এই ম্যাক্সিমাম এই টাইপের সূত্রগুলো আমরা সাইন কসের ক্ষেত্রে অ্যাপ্লাই করলেই আমাদের সুবিধা হবে। সাইন কসের ক্ষেত্রেই এগুলো অ্যাপ্লাই করতে হবে, তার কারণ ধরো যদি আমাদের একটা ফাংশন থাকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ওকে, এটা হচ্ছে এফ এক্স। দেখো এইখানে যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, আমার কি কোনো লাভ হবে? হবে না, কারণ এখানে একটা পাই এসে যাবে, দুটোকে কিন্তু আমরা সমান করতে পারবো না। তাহলে এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন সাইন কস ট্যান থাকবে, যে ক্ষেত্রে আমাদের এফ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স হতে পারে। আশা করি বুঝতে পারলে। এর পরেরটা দেখো, 6 নম্বরটা, 6 নম্বরটায় কি বলেছে, 6 নম্বরটায় দেখো বলেছে যে 0 to 2a এফ অফ এক্স ডিএক্স, খুব দরকারি এটাও, এইখানে প্রত্যেকটাই খুব দরকারি, তবে এই 6, 7, 8 এই তিনটে কিন্তু 6, 7, 8, 9 এইগুলো কিন্তু সব থেকে বেশি দরকারি। কেন, দেখো 6-এ কি বলেছে, যে এইটাকে আমরা কি লিখতে পারি, 0 to a, প্রমাণগুলো বারবারই বলছি, বইতে ভালোভাবে দেওয়া আছে, তোমরা দেখো, তারপরেও যদি বুঝতে না পারো
আমি কিন্তু বলে দেব। আমি প্রমাণে যাচ্ছি না, আমি তোমাদের সূত্র, কারণ প্রমাণটা বইতে ভালো হচ্ছে, আমি তোমাদের সূত্রের অ্যাপ্লিকেশনটা বলছি, যাতে কোন অঙ্কটা দেখে বুঝতে পারো যে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। এই চ্যাপ্টারে অ্যাপ্লাই করাটাই প্রবলেম। আচ্ছা দেখো কি দিয়েছে, 0 to 2a f of x dx। আচ্ছা এখানে আমরা কি করতে পারি, 0 to 2a টাকে আমরা কি করতে পারি, 0 to a to 2a। এবার এই a to 2a এইটাকে আমরা আলটিমেট দেখাবো 0 to a তে কনভার্ট করে, ঠিক আছে? তাহলে সেখান থেকে এটা আমরা প্রমাণ করতে পারবো, বইতে প্রমাণটা করা আছে। এইটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এবার এই সূত্রটাকেই আমরা 7 নম্বরের, এই সূত্রটা থেকেই কিন্তু আমাদের 7 নম্বর, এটা বেসিক। এই সূত্রটা থেকে আমাদের 7 নম্বরটা আসলো। 7 নম্বরটায় কি আসলো, যে 0 to 2a f of x dx এইটাই ইকুয়াল টু 2 ইন্টু 0 to a f of x dx। কখন, যখন 2a মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হবে। খুব স্বাভাবিক ব্যাপার, 0 to a f of x এইটা তো আমাদের সূত্র। যদি এইটা আর এইটা সমান হয়ে যায় তাহলে কি হবে, 2fx হয়ে যাবে, এটা হলো। কিন্তু যদি এটা আর এটার আগে যদি মাইনাস এসে যায়, 2a মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স এসে যায়, তখন আমরা কি করবো, তার মানে এই দুটো জিরো হয়ে যাচ্ছে, তখন ইকুয়াল টু জিরো হয়ে যাবে। কখন এটা আমাদের লাগবে, এই সব সূত্রগুলোই বারবারই আমি বলছি, আমরা কিন্তু সাইন কসের ক্ষেত্রেই অ্যাপ্লাই করব। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এই 2a মাইনাস এক্স, এ মাইনাস 2a মাইনাস এক্স এগুলো কিন্তু করে কোনো লাভ হবে না। 2a, তারপরে তোমাদের যেটা আমি বললাম 5 নম্বরের সূত্রটা, 6 নম্বর আর 7 নম্বর একই টাইপের, 6-এর অ্যাপ্লিকেশনটাই 7। এই 5 আর 7 এটা কিন্তু মূলত আমাদের সাইন কসের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে হবে, আমাদের সুবিধা হবে। কখন করব, ধরো 2 পাই আছে, 2 পাই, তাহলে সাইন 2 পাই মাইনাস এক্স ইকুয়াল টু এটা হতে পারে। এবার ধরো যদি সাইন 2 পাই মাইনাস কস 2 পাই মাইনাস এক্স ইকুয়াল টু, যদি তাহলে কসের ক্ষেত্রে তো পজিটিভ হবে 2 পাই মাইনাস এক্স, তাই তো, ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু। কিন্তু সাইনের ক্ষেত্রে নেগেটিভ হবে, তখন কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে না? এফ অফ এক্স ইকুয়াল টু যদি মাইনাস এফ এক্স হয়ে যায় তখন কিন্তু এটা জিরো, আর একটার ক্ষেত্রে এটা, আর এটার ক্ষেত্রে এটা পজিটিভ হবে, 2 হয়ে যাবে। এইবার দেখো 8 নম্বর আর 9 নম্বর, 8 নম্বর আর 9 নম্বরটা একই টাইপের। তোমরা যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক শিখেছ, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু যদি আমরা এক্স ধরি আর এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু, তখন কি হয়ে যাচ্ছে, মাইনাস এক্স। তাহলে আমরা যদি, কিন্তু আমি যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখি, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা বলবো যুগ্ম অপেক্ষক, এটাকে আমরা বলবো অযুগ্ম অপেক্ষক। এবার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, যেহেতু এই দুটোকে আমরা সমান পাচ্ছি আর এই দুটোর ক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, ডান দিকটা জিরো পেয়ে যাচ্ছি। এবারে দেখো যদি কোনো ফাংশন এরকম থাকে তোমাদের মাইনাস এ থেকে এফ অফ এক্স ডিএক্স, তাহলে এটাকে আমরা ভাঙাতে পারি কিভাবে, মাইনাস এ টু জিরো এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 to a f of x dx, এইভাবে লিখতে পারি তো এই ফাংশনটাকে, তাই তো? এটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের তারপরে আলটিমেট আমরা কি করব, যে এইখানে আমরা এই মানগুলো বসাবো। ধরো এইটার আমরা যদি মানটা বসাই, মানটা বসালে জিনিসটা কীরকম আসবে, ধরো এফ এক্স আসলো, এটার যদি এফ এক্স আসে, এটা ধর এটার ইন্টিগ্রেশন করলে ফাই এক্স আসলো, এটারও ইন্টিগ্রেশন করলে ফাই এক্স আসলো, তাহলে ফাই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 0 to a, তার মানে পেলাম ফাই এ মাইনাস ফাই জিরো, এরকম তো। আর এটার ক্ষেত্রে কি পাবো, ফাই জিরো মাইনাস ফাই অফ মাইনাস এ, ঠিক আছে, এরকম পাবো তো, প্লাস ফাই অফ এ মাইনাস ফাই জিরো। তার মানে দেখো প্রবলেমটা আলটিমেট এসে কি দাঁড়ালো, এই দুটো কেটে যাচ্ছে, এই দুটোর মধ্যে দাঁড়ালো। যদি ফাই অফ মাইনাস এ ইকুয়াল টু ফাই এ হয়ে যায়, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স হয়ে যায়, তখন কি হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা একটা মান পাচ্ছি, তাই তো। কিন্তু যদি এটা মাইনাস ফাই এটা এই এখান থেকে যদি আমরা মানটা না পাই, তখন কি হচ্ছে, তখন কি হবে, এই মান দুটো কেটে যাবে, তখন কি আমরা 2 অফ ফাই এ পাবো, পাবো না তো।
অর্থাৎ এক্ষেত্রে যদি এইটা যদি অযুগ্ম অপেক্ষক হয় তাহলে 0 to a আমরা আলটিমেট কি পাচ্ছি 2 phi a। জিনিসটা ধরো phi 0, এখানে একটা phi 0 পাচ্ছি, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে phi a, আমি ইন্টিগ্রেশনটা পরে লিখি, phi a মাইনাস phi অফ মাইনাস a প্লাস phi 0 মাইনাস phi 0, ব্যাপারটা তো এরকম দাঁড়াচ্ছে। এবারে দেখো যদি এইটার যদি এর মানটা বসানোর পর, এবার ধরো যদি আমরা এই এফ অফ এইটাকে আমরা এক্স ইকুয়াল টু যদি মাইনাস জেড ধরে নিই, এটার থেকেও আমি যেটা বললাম এটার থেকেও ওটা বেশি ইজি হবে। এক্স ইকুয়াল টু যদি আমরা মাইনাস জেড ধরে নিই তাহলে ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, তাই তো? তাহলে ডিএক্স ইকুয়াল টু যদি মাইনাস ডিজেড হয় এখান থেকে লিমিটটাকে চেঞ্জ করতে পারি, করার পর দেখা যাবে যে এই মাইনাসটা এর মধ্যে ঢুকে যাচ্ছে, কারণ এই লিমিটটা চেঞ্জ হচ্ছে। হওয়ার পর যখন আমাদের মানটা আসবে, ধরো যদি এটার আর এটার মধ্যে মাইনাস থাকে তাহলে কি হয়ে যাবে 0, আর যদি এটা আর এটার মধ্যে মাইনাস না থেকে দুটোর মধ্যে প্লাস সাইন থাকে তাহলে কি হবে 2 হয়ে যাবে সামনে একটা। তার মানে এই ফাংশন দুটো যদি অযুগ্ম অপেক্ষক হয় সেক্ষেত্রে আমরা কি পাবো, দুটো কেটে গিয়ে 0 হয়ে যাবে। আর যদি যুগ্ম অপেক্ষক হয় সেক্ষেত্রে আমরা 2 ইন্টু 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। অর্থাৎ কোনো ফাংশন যদি তোমাদের এরকম দেয়, মোদ্দা কথা হচ্ছে কোনো ফাংশন যদি আমাদের এরকম দেয়, আমাদের প্রথম কাজ হচ্ছে দেখা এফ এক্সটা যুগ্ম অপেক্ষক না অযুগ্ম অপেক্ষক। যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে আমরা সরাসরি কি লিখবো 0 টু এ এফ অফ এক্স, এই অঙ্কটা লেখার পর কি লিখবো 2 ইন্টু এইটা। আর যদি অযুগ্ম অপেক্ষক হয় তাহলে ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, পরেরটাও দেখো সেটাই দেখিয়েছে, 8 আর 9 এটাই দেখিয়েছে। আচ্ছা 10 নম্বরটা কীরকম অঙ্ক? 10 নম্বরটা ধরো যদি কোনো অঙ্কে আমরা দেখি যে অঙ্কের মধ্যে এমন একটা সংখ্যা রয়েছে যেটা এই আপার লিমিট আর লোয়ার লিমিট যোগ করলে পাওয়া যায়, সেই সংখ্যাটা যদি এর অঙ্কের মধ্যে থাকে এবং আমাদের যোগ করার প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের এটা করতে হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এইবার উদাহরণগুলো দেখবে। এবারে আমি আজকে তোমাদের আগে সংক্ষিপ্ত করাচ্ছি, তার কারণ কিছু নয়, সংক্ষিপ্তটা যদি করে ফেলো বড় অঙ্কগুলো, তোমাদের ছোট অঙ্কগুলো তো ছোট ছোট প্রমাণ করতে দিয়েছে, ছোট অঙ্কগুলো বুঝতে কিন্তু সুবিধা হবে। আচ্ছা দেখো একদম আমি আগে ইজিগুলো করাচ্ছি, 3 নম্বর থেকে আগে করাচ্ছি, তার কারণ 3 নম্বরেরগুলো ইজি, তোমরা বুঝতে পারবে ভালো। 3 নম্বরটা কি দিয়েছে, আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমেই আই ধরে নেব, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমেই আই ধরে নেবে। যেমন দেখো 3 নম্বর, 4 নম্বর, 7, 8, 10, 13, 14, আমি আবার এখানে লিখে দিচ্ছি 3, 4, 7, 8, 13, 14, এই কটা অঙ্ক 13, 14 আর দীর্ঘর হচ্ছে 5, এই কটা অঙ্ক একই টাইপের অঙ্ক। মাঝখানে হয়তো আরও অঙ্ক থাকতে পারে, সেটা হয়তো আমি মিস করিনি, তবুও একদম সহজ অঙ্কগুলো দেখেই বুঝতে পারবে কি করতে হবে। আচ্ছা আমি প্রথমটা করে দিচ্ছি, 0 টু পাই বাই 2 সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। আচ্ছা কি করে বুঝবো কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমরা জানি এই পাই বাই 2 যদি সাইনে বসাই তাহলে কস চলে আসে, তাই তো? তাহলে এই অঙ্ক বা কসের জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স বসালে সাইন চলে আসে, সাইনের জায়গায় কস, ট্যানের জায়গায় কট, কটের জায়গায় ট্যান। তাহলে যেখানে যেখানে আমরা দেখব যে ওপরে সাইন আছে আর নিচে সাইন এক্স প্লাস কস এক্স, বা ওপরে কট আছে নিচে ট্যান এক্স প্লাস কট এক্স, বা সাইনের পাওয়ারে কিছু আছে নিচে সেইটাই রয়েছে সাইন কিউব এক্স প্লাস সাইন, এই ক্ষেত্রে চোখ বুঝে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি লিখব? এটা লিখলাম ইকুয়াল টু 0 টু পাই বাই 2 সাইন অফ পাই বাই 2 অর্থাৎ এফ অফ এ মাইনাস এক্স, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। কেন করলাম?
তার কারণ হচ্ছে একটাই, যে আমাদের প্রয়োজন হচ্ছে এখানে যদি একটা cos x আনতে পারি যোগ করে, তাহলে কেটে গেলে শুধু dx থাকবে, ইন্টিগ্রেশনটা ইজি হবে। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু পাশে লিখে দিতে হবেই। যদি না করো তাহলে কিন্তু অঙ্কটায় ফুল নাম্বার পাবে না। ঠিক আছে, এটা করলাম। পাশে কি লিখলাম? 0 to a f of x dx equal to 0 to a f of a minus x dx, এটা কিন্তু লিখতে হবেই। তাহলে আমরা কি পেলাম? 0 to pi by 2 cos x বাই একই তো থাকলো, sin x প্লাস cos x থাকলো। এবারে দেখো, তা এটাও তো আই, এটার থেকে এইটাকে আমরা আই ধরে, আই দিয়ে শুরু করে আবার আই, তো মানে এটাও আই, এটা এবার 2 নম্বর দিলাম। তাহলে আমরা আই প্লাস আই করলাম, তাহলে কি পাচ্ছি? 0 to pi by 2, দুটোই তো ইন্টিগ্রেশনের লিমিট এক, ডিএক্স দুটোই এক্স এর ফাংশন, তাহলে দুটোকে আমরা যোগ করে দিতে পারি। sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x dx, তার মানে পাচ্ছি কি 0 to pi by 2, তার মানে কেটে গেল তো, তার মানে 0 to pi by 2 dx। আচ্ছা, তাহলে এদিকে হয়েছে কি 2i, তাহলে i ইকুয়াল টু হাফ ইন্টু, তাহলে এখানে কি পেয়েছি x, x ইন্টু 0 to pi by 2, তার মানে হচ্ছে হাফ ইন্টু পাই বাই 2, তার মানে পাই বাই 4। বুঝতে পারলে? প্রত্যেকটা যে কটা আমি একই রকম দেখিয়ে দিলাম এটা। আচ্ছা, এইবারের এই অঙ্কগুলোয় দেখো, এইখানে কি আছে? পাই, এখানেও আছে পাই। এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন দেখবে কোনো এক্স আছে সাথে, এই অঙ্কগুলোর ক্ষেত্রেও আমাদের একই সূত্র অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ দেখো, আমরা যদি পাই মাইনাস এক্স করি, কস সাইন পাই বাই টুতে পাল্টায়, কিন্তু এইখানে কিন্তু পাল্টাবে না, তাই তো? পাই করলে পাই যদি বসিয়ে দিই, সাইন পাই মাইনাস এক্স, কস পাই মাইনাস এক্স, তারা কিন্তু পাল্টায় না। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব? আমাদের কিন্তু পাল্টাতে হবে। যেমন ধরো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের তাহলে পাল্টাতে হবে। যেমন ধরো, দীর্ঘ উত্তরধর্মী 2, আর অঙ্কগুলো আমি করতে করতে বলছি, হয়তো কোনো অঙ্ক আমি মিসও করে যেতে পারি। আচ্ছা, এইগুলো আর না। দেখো, 5 নম্বর 6 নম্বর দীর্ঘ উত্তরধর্মী 2 কি করে বুঝবো? আবারও বলছি, কি করে বুঝবো যে কোন সূত্র অ্যাপ্লাই করব? x ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এখানেও আমাদের একই কাজ করতে হবে। কেন? যেহেতু এখানে পাই আছে, পাই বসালে কি এই কসের কোনো চেঞ্জ হবে? হবে না কিন্তু, কারণ আমাদের পাই বাই 2 থাকলে সাইন আসে, পাই বসালে তো চেঞ্জ আসে না। কিন্তু আমাদের সুবিধা কি হবে? আমাদের যেহেতু ইন্টিগ্রেশনের মানটা বার করতে দিয়েছে, দেখো আমি যদি এখানটা পাই বসাই, তাহলে আমি কি সুবিধা পাচ্ছি? পাই মাইনাস এক্সের জায়গায় পাই মাইনাস এক্স বসালাম, কস স্কোয়ার পাই মাইনাস এক্স, এই তো অঙ্কটা হলো। এইখানটা আমি যখনই এটা বসিয়ে দিলাম, সূত্রটা পাশে লিখতেই হবে। যখনই এটা আমি বসিয়ে দিলাম, আমার কি সুবিধা হলো? দেখো, দুটো টার্ম পাচ্ছি। একটা পেলাম হচ্ছে 0 টু পাই, পাইটা কনস্ট্যান্ট বাইরে চলে গেল। আচ্ছা, কস পাই মাইনাস এক্স, তাহলে কি হবে? কস পাই মাইনাস এক্স মানে মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস, এই তো কস অফ পাই মাইনাস এক্স মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা মাইনাস। আর একটা আমি টার্ম পাচ্ছি কি, যে এক্স, সরি, 0 টু পাই এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এটাই তো আমরা আই ধরেছি, তাই না? তাহলে এখানে আই বসিয়ে দিতে পারি। তার মানে হলো হচ্ছে পাইটা বাইরে থাকলো, তাহলে এটা হয়ে গেল হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস আই। তাহলে 2i ইকুয়াল টু পাই ইন্টু 0 টু পাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার করতে পারছো, এখান থেকে আই এর মানটা বার করতে পারছি, জাস্ট ইন্টিগ্রেশনের মানটা।
বুঝতে পারলে? তার মানে যে ক্ষেত্রে আমরা দেখব যে এইখানে আমাদের অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করার জায়গা নেই, কারণ এটায় পাই যেহেতু আছে কিছু চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমরা এই এ মাইনাস এক্স করবো। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা যখনই দেখো পাই মাইনাস এক্স করছি, একটা টার্ম পেয়ে যাচ্ছি কি 1 + sin x dx, পাইটা বাইরে চলে গেল, তাহলে সেটার আমরা করতে পারি। আর একটা পাচ্ছি এক্স বাই, তাহলে ওটা আই হয়ে গেল, আইটা তাহলে বাইরে বেরিয়ে গেল, এ পাশে চলে আসলো, তারপরে ইন্টিগ্রেশন করলে। এইবারে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, 7 নম্বর। দেখো এটার ক্ষেত্রেও আমরা পাই/2 কিন্তু বসাতে পারি। এটার ক্ষেত্রেও পাই/2 যদি বসাই তাহলে এটা কি হবে, cos x sin x মাইনাস cos x। আর এখানে sin x cos x একই থাকবে, তারপরে যদি দুটোকে যোগ করে দিই তাহলে কি হবে, এটা মাইনাস কমন আসবে না, sin x, মানে আমি বলছি 7 নম্বরটায় আছে তো ওপরে, আমি শুধু ওপরে 2 করছি, cos x মাইনাস sin x, তাই তো। এবার আমি যদি এখানে পাই/2 মাইনাস এক্স বসাই তাহলে কি হবে, sin x হয়ে যাবে কি, sin x মাইনাস cos x হয়ে যাবে তো। তাহলে আমরা যদি মাইনাস কমন নিই আমরা কি পাচ্ছি, cos x মাইনাস sin x, এটাই তো পাচ্ছি। তার মানে সেই ওই অঙ্কটাকে আমরা লিখতে পারি কি মাইনাস আই, তারপরে এই আইটাকে ওপাশে নিয়ে গিয়ে অঙ্কটা করলেই হয়ে যাবে। বোঝা গেল? 7 নম্বরটা তো বলেইছিলাম। 8 তো একই অঙ্ক। 9 নম্বরটার ক্ষেত্রে দেখো, 9 নম্বরটায় ওই একটু অন্যরকম হবে। 9 নম্বর অঙ্কটাতে যদি এখানে আমি বসাই এ cos স্কোয়ার, এটা কি হয়ে যাবে sin স্কোয়ার, আর এটা বি হয়ে যাবে কি cos স্কোয়ার, তাহলে তারপর ওটাকে 1 মাইনাস cos স্কোয়ারের জায়গায় 1 মাইনাস করতে হবে, sin স্কোয়ারের জায়গায় 1 মাইনাস করতে হবে, করলে ওখান থেকে আমরা একটা আই পেয়ে যাচ্ছি। আমি একটা লাইন করে দিচ্ছি। ধরো পাই/2 মাইনাস এক্স, আমি শুধু অঙ্কটুকু বলছি, নিজেরা করবে। পাই/2 মাইনাস এক্স বসানোর পর কি হয়ে যাচ্ছে, এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কস স্কোয়ার এক্স, এই তো হচ্ছে। তাহলে সেখানটা আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্সের জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস বি ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা লিখতে পারি। তার মানে পাচ্ছি এ প্লাস বি, মাইনাস কমন নিলে পাচ্ছি এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স। দেখো এই জায়গাটাকে আমরা কি করতে পারি, এই জায়গাটাকে তো আমরা আই লিখে দিতে পারি, তাহলে আইটা এ পাশে চলে আসলো, তারপর অঙ্কটা করলেই হয়ে যাবে। ঠিক আছে। 11 নম্বর আচ্ছা 10 নম্বর তো একই টাইপের, বুঝতেই পারছো। 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটায় আমরা কি করব, আচ্ছা 12 নম্বর অঙ্কটাও তাই, পাই মাইনাস 11 নম্বর অঙ্কটা আমি পরে বলছি। 12 নম্বর অঙ্কটাও তাই, পাই মাইনাস এক্স বসাতে হবে, বসালে কি হবে, কস অফ পাই মাইনাস এক্স কি হবে মাইনাস কস এক্স, আর এটা মাইনাসটা প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই তো। মানে এখানে যদি পাই মাইনাস এক্স বসাই তার মানে এটা মাইনাস e⁻x হবে, এটা প্লাস হবে, একই রকম ভাবে তারপর দুটোকে যোগ করে দেবো। ঠিক আছে, এটা তো বলেইছি। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 11 নম্বরটা, কট অফ 11 নম্বরটা, এখানে কিন্তু যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক করতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু যদি আমরা 1/cot, বা এটাকে হ্যাঁ যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষকই করো, cot টু দি পাওয়ার 4x আছে তো, তাহলে এফ অফ মাইনাস এক্স cot x ইকুয়াল টু কি হয়, cot x এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই তাহলে মাইনাস cot x হয়, মাইনাস cot x হলে এটা কি হয়ে যাচ্ছে 1/cot টু দি পাওয়ার 4x হচ্ছে। তার মানে এটা কি হলো, যুগ্ম অপেক্ষক হয়ে গেল। যুগ্ম অপেক্ষক হয়ে গেলে তখন আমরা লিমিটটা কি লিখবো, 2 ইন্টু 0 টু পাই/2 dx বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x হলো। তাহলে এইবার তো অঙ্কটা হয়েই গেছে। দেখো 0 টু পাই/2, এটাকে সাইন কসে যদি ভাঙিয়ে দাও তাহলে cos টু দি পাওয়ার 4x dx বাই সাইন টু দি পাওয়ার সরি সাইন তো পড়ে যাবে না, সাইন টু দি পাওয়ার 4x dx সাইন টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। এবার তোমরা অঙ্কটা করেছো, শুধু একটা লাইনই এক্সট্রা করতে হবে, এটা যুগ্ম অপেক্ষক না অযুগ্ম অপেক্ষক আমাদের দেখাতে হবে। তাহলে যেহেতু cot অফ মাইনাস এ cot x ইকুয়াল টু কি হয় মাইনাস cot x হয়, কিন্তু যেহেতু মাথায় 4 আছে তাহলে এটা পজিটিভ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা 15-র অঙ্কগুলো আমি কিন্তু পরে দেখাবো, কারণ এই মডিউলাসের অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো আমি একসাথে করব।
তোমরা এখানে চেষ্টা করবে দীর্ঘ উত্তরধ্বনিতে 1 2, আচ্ছা আর বেশি করার দরকার নেই, যে কটা আমি দেখালাম এগুলোই ট্রাই করো, বাকিগুলো আমি পরের দিন করাবো, ঠিক আছে? একসাথে আমি বেশি দিলাম না, সূত্রটা বুঝতে সময় লাগবে, তাই অসুবিধা হলে আমাকে গ্রুপে জানাবে।